প্রিয় ভাই ও অপরা, গত ভিডিও ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে বিজারণটা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আমরা মূলত চতুর্থ ধাপটা নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা ধাতব অক্সাইডকে ধাতুতে পরিণত করব। সেই ধাপটাতে আমরা মূলত রয়েছি এবং আমরা দেখে এসেছিলাম যে আমরা তিন ধরনের বিজারণ পদ্ধতি প্রায় ব্যবহার করে থাকি। একটা ছিল তড়িৎ বিশ্লেষণ, একটা কার্বন বিজারণ পদ্ধতি, আরেকটা হচ্ছে স্ববিজারণ পদ্ধতি। এবং আমরা এটাও জেনে এসেছিলাম যে বেশি সক্রিয় যে ধাতুগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বা তাদেরকে মুক্ত করার ক্ষেত্রে আমরা মূলত ব্যবহার করি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। মধ্যম যেই সক্রিয় ধাতুগুলো সক্রিয়তা সিরিজের, তাদের কার্বন বিজারণ পদ্ধতিতে, এবং কম সক্রিয় যেগুলো ছিল তাদেরকে স্ববিজারণ পদ্ধতিতে বিজারণ ঘটানো হয়ে থাকে। আমরা গতদিন পর্যন্ত তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণটা দেখে এসেছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলি। তাহলে আজকে আমাদের শুরুটাই হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি দিয়ে। এবং গতদিন আমি বলেছিলাম যে ধাতব অক্সাইডের সাথে কার্বনকে উত্তপ্ত করে ধাতু নিষ্কাশন করা হয়। এবং এখানে এর নামটা কেন কার্বন বিজারণ পদ্ধতি সেটা তোমরা এখনই লক্ষ্য করবে যে এখানে মূলত কি করানো হয়। আমরা মূলত যে ধাপটাতে রয়েছে সেখানে অক্সাইডগুলো থেকে আমরা ধাতুটাকে আলাদা করে নিয়ে আসবো, তাই তো? যেমন জিঙ্ক অক্সাইড হলে সেখান থেকে আমরা জিঙ্ককে বের করে নিয়ে আসবো। আবার আয়রনের বা ফেরাস অক্সাইড থেকে আমরা কি আয়রনকে, আবার লেড অক্সাইড থেকে লেডকে, কপার অক্সাইড থেকে কপারকে। তোমরা গতদিন দেখে এসেছিলে যে মধ্যম মানের সক্রিয় ধাতুগুলোর মধ্যে ছিল জিঙ্ক, আয়রন এবং লেড। কপার তো কম সক্রিয়র মধ্যে ছিল, কিন্তু তারপরে আমরা কপারকে কেন ব্যবহার করছি এখানে? আসলে কপার মাঝে মাঝে হালকা সক্রিয়তা প্রদর্শন করে, মাঝে মাঝে খুব কম সক্রিয়তা প্রদর্শন করে। এবং কপারের ঠিক উপরের যে মৌলগুলো যেমন জিঙ্ক, আয়রন, লেড, এদের মতন কপারকেও আমরা কার্বন বিজারণের মাধ্যমে নিষ্কাশন করতে পারি বা আলাদা করতে পারি, যেমনটা আমরা নিচের বিক্রিয়াগুলোর মাধ্যমেই লক্ষ্য করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক অক্সাইড এবং তার সাথে যখন কার্বনকে আমরা উত্তপ্ত করছি, এখানে উৎপন্ন হচ্ছে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড। তাহলে এটাকে আমরা যদি একটু ভেঙে লক্ষ্য করি, জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে এখানে জিঙ্ক এবং কার্বন ছিল, উৎপন্ন হচ্ছে জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড। জিঙ্ক অক্সাইডে এখানে জিঙ্কের জারণ মান থাকে +2 এবং পরবর্তীতে তার জারণ মানটা হয়ে যায় 0। তার মানে এখানে তার জারণ মানটা কি হচ্ছে? কমে যাচ্ছে, তাই তো? সেটা 0 থেকে হয়ে যাচ্ছে কত? সরি, +2 থেকে হয়ে যাচ্ছে 0। তার মানে এখানেই বিজারণটা ঘটছে। কার্বনের ক্ষেত্রে তার জারণ মানটা এখানে 0, এখানে হয়ে যাচ্ছে তার জারণ মানটা কত? +2। তার মানে এখানে তার জারণ মান বৃদ্ধি পাচ্ছে বা জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এখানে জারণ ঘটছে। তাহলে এইখানে মূলত এইভাবে বিক্রিয়াগুলো সংঘটিত হয় এবং আমরা বিজারণের মাধ্যমে ধাতুর অক্সাইড থেকে ধাতুটাকে মুক্ত করি। এই জন্যই এই পদ্ধতিটা যেহেতু কার্বনের উপস্থিতিতে ঘটে, এই জন্য এটাকে বলা হয় কার্বন বিজারণ পদ্ধতি। তাহলে এবার আমরা পরবর্তী বিক্রিয়াগুলো লক্ষ্য করি। যেমন এখানে ফেরাস অক্সাইডের ক্ষেত্রে একইভাবে বিক্রিয়াটা, ফেরাস অক্সাইড প্লাস কার্বন, এখানে তাপ দেয়া হলো, উৎপন্ন হলো আয়রন এবং কার্বন মনোক্সাইড। এবং এখানে তোমরা ডান দিকে একটা ফিগার দেখতে পাচ্ছ। এই ডান দিকের ফিগারটা মূলত কি রিপ্রেজেন্ট করছে এটা আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করব। এখানে আমরা একটা বাত্তা চুল্লি দেখতে পাচ্ছি, যেখানে আমরা জিঙ্ক ছাড়াও আমরা এখানে ফেরাস অক্সাইড বা অন্যান্য পদার্থগুলোর ক্ষেত্রে কার্বন বিজারণটা করে থাকি। এবং শুধুমাত্র তাই নয়, এখানে বাকি যেই বিক্রিয়াগুলো আমরা লক্ষ্য করব তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। এখানে খেয়াল করে দেখো, এই স্ট্রাকচারটাকে আমরা বাত্তা চুল্লি বলছি। এখানে কি ঘটনাটা ঘটছে? এখানে কখনো কখনো তোমরা দুইটা নল দেখতে পাবে গরম বাতাস প্রবেশ করানোর। এবং খেয়াল করে দেখো, এখানে দুইটা নল আছে। এইটা দিয়ে গলিত ধাতুর যেটা, সেটা এই পাশ দিয়ে বের হয়ে আসে, আর ধাতু মল যেটা বা খনিজ মল যেটা গলিত, সেটা এই পথটা দিয়ে বের হয়ে আসে। এই বাত্তা চুল্লিতে অনেক বেশি পরিমাণে তাপ থাকে। আর উপরে এই জায়গাটাতে আমরা সেই প্রয়োজনীয় আকরিকটা, এখানে কোক মানে হচ্ছে কার্বন, আর লাইমস্টোন চুনা পাথর, তার মিশ্রণটা এখানে দেওয়া হয়। এবং এর বাইরের যে এই বাত্তা চুল্লিটা, এই পুরোটাকে আমরা, পুরো স্ট্রাকচারটাকেই বলছি আমরা বাত্তা চুল্লি, যেটা কার্বন বিজারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই বাত্তা চুল্লির যে বাইরের দিকের অংশটা, এখানে ইস্পাতের আবরণ থাকে এবং ভিতরের দিকে অগ্নিসহ ইট থাকে।
এই জায়গাটাতে আমরা অগ্নিসহ ইটের যে লেয়ারটা দেখতে পাচ্ছি এবং একদম বাইরের দিকে আমরা দেখতে পাবো কি এখানে ইস্পাতের আবরণ রয়েছে। এই বাত্তাচল্লিতে আমরা আয়রন, জিঙ্ক, লেড কিংবা কপার এই নিষ্কাশনগুলো করে থাকি। তাহলে আমরা যেখানে ছিলাম যে আমরা পরবর্তী বিক্রিয়াগুলো দেখব যে কার্বন বিজারণ পদ্ধতিতে লেড অক্সাইডের ক্ষেত্রে যেহেতু লেড অক্সাইডও মধ্যম সক্রিয়, আবার কপার অক্সাইডের ক্ষেত্রেও দেখানো হচ্ছে যে এই পদ্ধতিতে আমরা কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে এই ধাতব অক্সাইডগুলো থেকে তার ধাতুগুলোকে আলাদা করে নিচ্ছি। এবং আমি গতদিনও বলেছি, আজকেও বলছি, সেটা হচ্ছে কি মধ্যম মানের যে সক্রিয় ধাতুগুলো তাদের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিতে বিজারণটা ঘটিয়ে থাকি। তাহলে এই ছিল আমাদের কার্বন বিজারণ পদ্ধতির আলোচনা। এবার আমরা 3 নাম্বার এবং শেষ যে বিজারণ পদ্ধতিটা অর্থাৎ ধাতব অক্সাইড থেকে ধাতুকে মুক্ত করার যে পদ্ধতি তার তৃতীয়টা হচ্ছে স্ববিজারণ বা অটো রিডাকশন। তাহলে তোমরা নাম থেকেই বুঝতে পারছো যে স্ববিজারণ মানে কি নিজে নিজে বিজারণ, তাই তো? এবার এখানে কি ঘটনা ঘটানো হয় একটু আমরা লক্ষ্য করি। সক্রিয়তা সিরিজের নিচের দিকে যারা থাকে, নিচের দিকে কারা ছিল? কপার ছিল, পারদ ছিল, তারপরে সিলভার ছিল। এই ধাতু সমূহের অক্সাইডের ক্ষেত্রে কোনো বিজারক যোগ করা হয় না। যেমন আগের বার আমরা দেখেছি জিঙ্ক অক্সাইডের কথাই যদি বলি, জিঙ্ক অক্সাইড কি হচ্ছিল? সেখানে বিজারিত হয়ে জিঙ্কে পরিণত হচ্ছিল। ঘটাচ্ছিল কে? বিজারকটা ছিল কার্বন। কিন্তু এখানে আমরা কোনো স্ববিজারণে আমরা কোনো বিজারক ব্যবহার করব না বা যোগ করব না, শুধুমাত্র উত্তপ্ত করেই আমরা বিজারিত করে ফেলবো। এবং এখানে আমরা উদাহরণ হিসেবে মার্কারির একটা আকরিক নিয়ে কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কারি সালফাইড, এই আকরিকটাকে যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটছে এখানে আমরা তরল পারদ বা তরল মার্কারি পাচ্ছি এবং তার পাশাপাশি এই সালফারটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি করছে। অথবা এই জিনিসটাকে আমরা আরেকভাবেও দেখতে পারি। কিরকম? ঠিক এইভাবে, যে আমরা মার্কারি সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, করে এখানে কঠিন মার্কারি অক্সাইড উৎপন্ন করছে এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, দুই ক্ষেত্রেই আমরা কি দেখতে পাচ্ছি? দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সালফার ডাইঅক্সাইড এখানে অপদ্রব্য হিসেবে বের হয়ে চলে যাচ্ছে এবং এখানে থাকছে আমাদের তরল যে মার্কারি সেটা, আর এখানে থাকছে কি? মার্কারি অক্সাইড যেটা কঠিন। এর পরবর্তীতে আমাদের কাজটা কি? এর পরবর্তীতে দেখো খেয়াল করে যে এই মার্কারি অক্সাইডকে এবং মার্কারি সালফাইডকে, এ দুটো কঠিন এবং এদের মাধ্যমে আমরা মার্কারিকে আলাদা করছি। তাহলে এই পদ্ধতিটার মাধ্যমে আমরা কি সরাসরি মার্কারি সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে তরল মার্কারি পেয়ে যাচ্ছি? তার মানে আমার ধাতু নিষ্কাশিত হয়ে গেল তরল আকৃতিতে। আর এখানে আমরা দুইটা বিক্রিয়ার বা দুইটা স্টেপের সাহায্য নিচ্ছি। প্রথমে মার্কারি সালফাইডটা বেশি পরিমাণে অক্সিজেনের সাহায্যে জারিত হচ্ছে হয়ে মার্কারি অক্সাইড গঠিত হচ্ছে এখানে। আর এই জায়গাটাতে খেয়াল করে দেখো, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের এই ঘটনাটা সংঘটিত হচ্ছে। আবার এই জায়গাটাতে পরবর্তী অংশটাতে আমরা যদি খেয়াল করি যে এখান থেকে যেই মার্কারি অক্সাইডটা সৃষ্টি হলো সেখানে মার্কারি অক্সাইড এবং মার্কারি সালফাইডের মিশ্রণ থেকে বিক্রিয়া ঘটিয়ে এবার আমি কি তরল মার্কারিটা উৎপন্ন করছি। তার মানে এখানে আমি কিন্তু কোনো কি যোগ করছি না? বিজারক পদার্থ যোগ করছি না, শুধুমাত্র উত্তপ্ত করেই এখানকার বিজারণটা সংগঠিত হচ্ছে। আমি এখানে মনে হয় একটু ভুল বলেছি তোমাদের, যে এখানে জারণ কথাটা বলেছিলাম, আসলে এখানে জারণের কোনো কনসেপ্ট নেই। খেয়াল করে দেখো, কারণ এই জায়গাটাতে আমরা যদি একটু ভেঙে দেখাই, এই জায়গাটাতে খেয়াল করো, এখানে মূলত তার বিজারণটা ঘটছে কিন্তু নিজে নিজেই। যেমন এই জায়গায় আমরা এসে দেখছি যে মার্কারির জারণ মানটা কত? এখানে +2, এখানেও +2। এখানে অক্সিজেনের জারণ মানটা ছিল 0, এখানে অক্সিজেনের জারণ মানটা কত হয়ে যাচ্ছে? অক্সিজেনের জারণ মানটা হয়ে যাচ্ছে -2। সালফারের জারণ মান এখানে ছিল -2, এখানে হয়ে যাচ্ছে কত? +4। তার মানে মূলত এই পদার্থটার মূলত এখানে সালফাইড থেকে যখন এই যে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে তখনই কি তার জারণটা ঘটছে অক্সিজেনের উপস্থিতিতে। তো একদিক থেকে বলতে গেলে ঠিকই আছে যে জারণ ঘটছে, মূলত এই পদার্থটা অক্সিজেন জারক হিসেবে কাজ করছে। আবার অক্সিজেন এখান থেকে অক্সাইডে পরিণত হচ্ছে, এখানে অক্সিডে পরিণত হচ্ছে, যেখানে কি অক্সিজেনের জারণ মান হ্রাস পাচ্ছে, তার মানে অক্সিজেনের বিজারণ ঘটছে।
তাহলে মূলত আমাদের জারণ বিজারণের দিকে যদি না গিয়ে আমরা শুধুমাত্র স্ববিজারণের দিকে মনোনিবেশ করি, তাহলেই বুঝতে পারবে যে এখানে কি আমি কোনো বিজারক পদার্থ ব্যবহার করছিলাম, শুধুমাত্র এখানে কি অক্সিজেনের উপস্থিতিতেই আমরা কি কোনো বিজারক যোগ না করে উত্তপ্ত করেই শুধুমাত্র তাদের বিজারণটা ঘটিয়ে ফেলছি। তাহলে এই পদ্ধতির মাধ্যমে আমাদের ধাতব অক্সাইড থেকে ধাতুকে আলাদা করা হয়ে গেল। এবার আমরা যে অংশটাতে মনোযোগ দেব সেটা হচ্ছে ধাতু বিশুদ্ধিকরণ। ধাতু বিশুদ্ধিকরণের ক্ষেত্রে এখানেও কয়েকটা পদ্ধতি রয়েছে, যে এই পদ্ধতিগুলোর মাঝেও অর্থাৎ প্রথম যে 4টা পদ্ধতি আমি ব্যবহার করলাম এর পরেও যদি ধাতু সম্পূর্ণরূপে বিশুদ্ধ না হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, তখন উল্লেখযোগ্য পরিমাণ সেখানে অপদ্রব্য থাকতে পারে। এটাকে দূর করতে আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করি, সেগুলোই আমরা ধীরে ধীরে দেখব। প্রথমটা হচ্ছে বিগালক যোগ করার পদ্ধতি। এটা কিরকম? উচ্চ তাপমাত্রায় কার্বন বিজারণ পদ্ধতিতে প্রাপ্ত যে ধাতু সেখানেও কিছু খনিজমল দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, এবং খনিজমল অপসারণ করার জন্য আমরা যে পদার্থটাকে ব্যবহার করি তাকে বলা হয় বিগালক। সংজ্ঞাটা একটু ভালোভাবে লক্ষ্য করবে, এটা তোমাদের জ্ঞানমূলকে কিংবা এমসিকিউতে আসতে পারে, যে আমরা খনিজমল অপসারণ করতে যে পদার্থ যোগ করি সেটাকে আমরা বলছি বিগালক। এই বিগালক 2 ধরনের হতে পারে কিন্তু, একটা হচ্ছে অ্যাসিডিক আর একটা হচ্ছে বেসিক বা ক্ষারীয়। যেমন আমাদের খনিজমলটা যেই ধরনের তার বিপরীত ধর্মী বিগালক ব্যবহার করা হয়। খনিজমল যদি ক্ষারকীয় হয় তাহলে অ্যাসিডিক বা অম্লীয় বিগালক সিলিকন ডাইঅক্সাইডকে যোগ করা হয়, এবং খনিজমল যদি অ্যাসিডিক হয় তার মধ্যে ক্ষারীয় বিগালক বা ক্ষারকীয় বিগালক ক্যালসিয়াম অক্সাইডকে আমরা যোগ করি। বিগালক এবং খনিজমল একত্র হয়ে ধাতুর মল বা ধাতুমল তৈরি করে, এবং ধাতুর মল গলিত ধাতুতে দ্রবীভূত হয় না বলে উপর থেকে আমরা ধাতুমলটাকে গলিত ধাতু থেকে আলাদা করে ফেলি। তার মানে তুমি যখন বিগালক এবং খনিজমল একত্রিত হচ্ছে, তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে, সেখানে ধাতব যে মলটা পাচ্ছি বা ধাতু মলটা পাচ্ছি সেটা আমাদের গলিত ধাতুটা, অর্থাৎ এর আগের ধাপগুলো পর্যন্ত আমার যেই ধাতুর অংশটা, সেই গলিত ধাতুটার মধ্যে এই ধাতুর মলটা দ্রবীভূত হচ্ছে না, ফলে উপর থেকে আমি এই ধাতু মলটাকে আমার যে গলিত ধাতুটা, যেটা আমি চাই বের করতে বা নিষ্কাশন করতে, সেটা থেকে আলাদা করে ফেলা হয়। বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত ধাতুটা বিশুদ্ধ নয়, এই অবিশুদ্ধ ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে ধাতুটা বিশুদ্ধ করা হয়। তার মানে আমাদের আরো একটা স্টেপ এখানে যোগ হলো, যেখানে আমি কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুটাকে বিশুদ্ধ করব। তার মানে পরবর্তী স্টেপটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধন। এখানে মূলত কি কাজ করি? এই কাজটা আমরা চ্যাপ্টার 8-এও করে এসেছিলাম, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধনের ক্ষেত্রে অবিশুদ্ধ ধাতুটাকে আমরা অ্যানোড হিসাবে নেব, এবং বিশুদ্ধ ধাতুর একটা পাতকে, অর্থাৎ যেই পদার্থের অবিশুদ্ধ ধাতুটা সেটারই একটা বিশুদ্ধ ধাতুর পাতকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। এবং তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা যেই ধাতুটা বিশুদ্ধ করতে হবে তারই একটা লবণকে আমরা এখানে বেছে নেব। যেমন কপারের ক্ষেত্রে আমরা কপার সালফেটকে নেব, জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক সালফেটকে, এরকম। যখন তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ প্রবাহ করা হবে তখন অ্যানোড থেকে ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করে, অর্থাৎ আগের মতন পদ্ধতিতে চ্যাপ্টার 8-এর মেইন কনসেপ্টটা বা পুরো কনসেপ্টটা এরকমই ছিল। এবং ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ ধাতু হিসেবে ধাতব পাতে জমা হয়। আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার সহ অন্যান্য ধাতুগুলোকে বিশোধন করি। আমরা এই পদ্ধতিটা একটু লক্ষ্য করব। আমরা প্রথমেই বলা হচ্ছে যে বিজারণ প্রক্রিয়ায় প্রায় প্রাপ্ত কপার ধাতুটার কত পার্সেন্ট বিশুদ্ধ? 98%। এবং তড়িৎ বিশোধন পদ্ধতিটা প্রয়োগ করে আমরা 99.9% বিশুদ্ধ কপার ধাতু তৈরি করতে পারি। তাহলে প্রথমে আমরা এক্ষেত্রে একটা কি করব, পাত্রে কপার সালফেটের জলীয় দ্রবণটা নেব, যেখানে কপার সালফেট কি আয়নিত হয়ে কপার আয়ন এবং সালফেট আয়ন সৃষ্টি করবে। এবার আমি যে ধাতব দণ্ডটাকে বিশুদ্ধ করতে হবে সেই অবিশুদ্ধ কপার দ্বন্দ্বটা বা ধাতব দণ্ডটাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করব। যেমন এখানে ভেজাল কপার দণ্ড হচ্ছে এটা মূলত অ্যানোড হিসেবে কাজ করবে, যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে। এবং কপারেরই একটা বিশুদ্ধ দণ্ড বা বিশুদ্ধ পাত আমি কি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করব, যেটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি কানেকশনটা দিয়ে দিই, এই হচ্ছে আমাদের কনসেপ্টটা। এবার এখানে কি ঘটনা ঘটবে আমাদের সবারই জানা,
তারপরে খুবই সংক্ষেপে আমি এই জিনিসটা একটু আলোচনা করব, কারণ তোমরা চ্যাপ্টার 8 আরো অনেক সময় আগে পড়েছো, হয়তো ভুলে গেছো অনেকে। তাহলে আমাদের এখানে ভেজাল কপার দণ্ডটা কাজ করছে কি অ্যানোড হিসেবে এবং বিশুদ্ধটা কাজ করছে ক্যাথোড হিসেবে। এবার যখনই এখানে বিদ্যুৎ প্রবাহটা চালু হবে তখন কি ঘটনা ঘটবে? এরকম একটা ঘটনা ঘটে যেটাকে আমরা একটু সহজে ব্যাখ্যা করতে পারি। যেমন এখানে ভেজাল কপার দণ্ডে যে ঘটনাটা ঘটে, কপার কি করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হয়ে দ্রবণে চলে আসে, অর্থাৎ কপার যে আয়নগুলো কপার 2+ গুলো এখানে চলে আসে। আর এর আগে কপার সালফেট অর্থাৎ কপার সালফেট আয়নিত হয়ে যে কপার 2+ এবং সালফেট আয়ন সৃষ্টি করেছিল সেটা কি এখানেই আছে, সেই কপার 2+ গুলো। তো প্রথমেই আমি যদি এই অংশটাকে একটু ভেঙে দেখাই যে কপার 2+ দ্রবণে রয়েছে, তারা কি করবে যখন ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত, এদিকটা হচ্ছে কে, এদিকটা হচ্ছে আমার অ্যানোড এবং এদিকটা হচ্ছে আমার ক্যাথোড। তাহলে দ্রবণে যে কপার 2+ আয়ন রয়েছে অর্থাৎ এই আয়নগুলো কি করবে, ক্যাথোডের কাছে যাবে, ক্যাথোডের কাছে গিয়ে কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, করে কপার পরমাণুতে পরিণত হবে, তার মানে এর গায়ে লেগে যাবে। এরপরে ধীরে 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 একটা সময় কি তড়িৎ বিশ্লেষে যে কপার 2+ আয়নটা রয়েছে সেটার পরিমাণটা কমে যাবে, তাই তো? তখন এই জায়গা থেকে কি আমার যেই আসা কপার 2+ আয়নগুলো সেগুলো কি করবে, তড়িৎ প্রবাহটাকে চলমান রাখবে এবং এই কপার 2+ গুলো দ্রবণে আসলো এবং দ্রবণে এসে তারা কি করবে, আবার এই দিকে গিয়েই যুক্ত হবে। অর্থাৎ এইখানে কপার পরমাণু দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন হয়ে যাচ্ছে, তার মানে এখানে কি ঘটছে, এখানে ঘটছে জারণ। এবং আমরা জানি যে আমরা অ্যানোডকে জারণ তড়িৎদ্বার বলি। আর এইখানকার কপার 2+ গুলো এখানে গিয়ে কপার দণ্ডের গায়ে লেগে যাচ্ছে, এখানে ঘটছে বিজারণ। এবং আমাদের যে মুখ্য উদ্দেশ্যটা ছিল, আমরা চাচ্ছিলাম কি ভেজাল কপার দণ্ডটা বিশুদ্ধ কপার দণ্ডে পরিণত হোক। খেয়াল করে দেখো ধীরে ধীরে কপার 2+ গুলো দ্রবণে এইভাবে চলে আসবে, গিয়ে তারা এখানে যুক্ত হবে। তার মানে কি এই ভেজাল কপার দণ্ডটা একটা সময় ক্ষয়প্রাপ্ত হবে আর এটা কি ধীরে ধীরে মোটা হবে, বিশুদ্ধ কপার দণ্ডটা ধীরে ধীরে কি হবে, মোটা হবে। তাহলে আমরা যদি এর পরের ছবিটা লক্ষ্য করি, খেয়াল করে দেখো ভেজাল কপার দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে চিকন হয়ে গেছে আর বিশুদ্ধ কপার দণ্ডটা মোটা হয়ে গেছে। তাহলে এভাবেই আমাদের এখানে বিক্রিয়াটা সংঘটিত হয়। এবং এটাকে যদি আমি বিক্রিয়াটাকে দেখাই খুবই সংক্ষেপে, একটু আগে আমি যেটা দেখিয়েছি, অ্যানোডের বিক্রিয়াটা এরকম হয়, অবিশুদ্ধ কপার অ্যানোড থেকে কপার 2+ দ্রবণে চলে যায়, আর ক্যাথোডে কি ঘটনা ঘটে, কপার 2+ কপার পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ দ্রবণ থেকে কপার 2+ বিশুদ্ধ কপার ক্যাথোডে গিয়ে জমতে থাকে। তো এই ছিল ধাতু বিশুদ্ধকরণ। আমরা মোটামুটি 5টা ধাপের মাধ্যমে শিখলাম যে কিভাবে ধাতু নিষ্কাশনটা সম্ভব হচ্ছে, এবং 5টা ধাপের মধ্যে আবার কিছু কিছু কি ভেতরে সেমি স্টেপ রয়েছে বা মাইনর কিছু ধাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে অর্থাৎ যেমনটা আমরা দেখলাম যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ সম্ভব, স্ববিজারণ সম্ভব কিংবা কার্বন বিজারণ সম্ভব। আবার এর আগে দেখে এসেছি যখন ঘনীকরণের ক্ষেত্রে হাইড্রোলাইটিক, চৌম্বকীয় পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি ইত্যাদি। তাহলে এই 5টা পদ্ধতি তুমি যদি কোনো একটা আকরিকের ক্ষেত্রে মেনটেন করতে পারো পারফেক্ট ভাবে, তাহলেই কি তুমি সঠিকভাবে সঠিক পরিমাণে তোমার প্রয়োজনীয় যেই ধাতুটা আকরিক থেকে সেটাকে খুব সহজেই নিষ্কাশন বা সংগ্রহ করতে পারবে। এবার আমি কিছু ধাতু এবং তাদের আকরিকের নামটা দেখাবো। এখানে মার্কারির আকরিক হচ্ছে সিন্নাবার, যেখানে আমরা ছবি সহ দেখব, যেটা হচ্ছে মার্কারি সালফাইড। জিঙ্কের ক্ষেত্রে তার 2টা আকরিক হয়, একটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, যেটাকে এগুলো হচ্ছে তাদের বাণিজ্যিক নাম। জিঙ্ক ব্লেন্ডটা হচ্ছে মূলত জিঙ্ক সালফাইড, আর ক্যালামাইন যেটা সেটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। এরপরে আসছে লেড সালফাইড, তোমরা ইতিমধ্যে দেখে এসেছো, যেটাকে বাণিজ্যিকভাবে গ্যালেনা বলা হয়ে থাকে। আয়রনের ক্ষেত্রে তার 3টা আকরিক দেখবো, একটা হচ্ছে ম্যাগনেটাইট, এরপরে আমরা দেখতে পাচ্ছি হেমাটাইট এবং পরবর্তীতে লিমোনাইট। তাদের এই বাণিজ্যিক নামগুলো এবং রাসায়নিক সংকেতগুলো তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে, এগুলো পরীক্ষায় আসে।
এরপরে কপারের ক্ষেত্রে কপার পাইরাইট যেটা বা পাইরোইট বলা হয় মাঝে মাঝে। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে চালকোসাইট, তার মানে কপার সালফাইড। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বক্সাইট বহুল পরিচিত, এবং সোডিয়ামের ক্ষেত্রে মূলত সাগরের পানিকেই আমরা তার আকরিক ধরি, সোডিয়াম ক্লোরাইড লবণ। এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর হচ্ছে তার মূল আকরিক। এবার এই যে এই ধাতু এবং এই আকরিকগুলো রয়েছে, তাদের নিষ্কাশনের বিক্রিয়াগুলো কিরকম হতে পারে, কোন কোন পদ্ধতিতে তুমি সামনের দিকে অগ্রসর হতে পারো, এখন কিন্তু তোমার জিনিসগুলো মোটামুটি পারার কথা। তোমরা প্র্যাকটিস করবে এগুলো, যে কিভাবে এই পদার্থগুলোর ক্ষেত্রে বা এই আকরিকগুলো থেকে এই ধাতুগুলোকে নিষ্কাশনের জন্য আমাদের কি কি পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। তো এই ছিল আমাদের ধাতু নিষ্কাশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা। পরবর্তী ভিডিও ক্লাস থেকে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী যে টপিকগুলো আছে, যেমন কিছু সিলেক্টেড অ্যালয় নিয়ে আমরা কথা বলবো, কিছু মানে সিলেক্টেড কিছু সংকর ধাতু রয়েছে তাদের নিয়ে, যেমন কাঁসা কিভাবে হয় বা পিতল কিংবা স্টিল, সেখানে লোহার পার্সেন্টেজ কত, কার্বনের কত। আবার কাঁসা বা ব্রোঞ্জের ক্ষেত্রে সেটা কোন কোন পদার্থের সমন্বয়ে গঠিত হয়, আমরা জানি যে ব্রোঞ্জ কপার এবং টিনের সমন্বয়ে গঠিত হয়। আবার পিতল বা ব্রাস সে কপার কিংবা জিঙ্কের, কপার ও জিঙ্কের সমন্বয়ে গঠিত হয়। এই ব্যবহারগুলো নিয়ে বা এই নির্বাচিত সংকর ধাতুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং ধীরে ধীরে আমরা এই চ্যাপ্টারের পরের দিকের অংশগুলোতে চলে যাব, যেখানে বিভিন্ন ধাতু এবং তার সংকর ধাতুগুলোর ক্ষয় হওয়ার লক্ষণ, কারণ, প্রতিকার নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।